তখন তো 2 শিফট ছিল, 6টা 10টা 6টা। তো আর ম্যাক্সিমাম যখন বেশি শুটিং থাকতো তখন আমি মায়ের বাসায় চলে আসতাম। আচ্ছা আচ্ছা। কারণ রাত্রে হয়তো কোনো সময় 2টোর সময়, কোথাও 3টের সময় আমাকে বাসায় যেতে হতো। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা রক্তে ধোয়া। আমাদের বাংলা ভাষা অগ্নিগর্ভ সময়ের ভেতর থেকে জন্ম নিয়েছে। 52-এর ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান, সব জায়গায় আমাদের বর্ণমালা, আমাদের অক্ষর, আমাদের মাতৃভাষা আমাদের সহায়। আমরা দুঃসময়ে বাংলায় গান গাই, কবিতা পড়ি, আমরা নাটক দেখি, চলচ্চিত্র দেখি এবং সব জায়গাতেই কিন্তু গণমানুষের কথা, অধিকারের কথা ফুটে ওঠে। এবং মাতৃভাষার মধ্য দিয়ে আমাদের অধিকার অর্জনের যে আন্দোলন, সেটি বারবার সফল হয়। এই জন্যই হয় যে আমাদের মাতৃভাষা আমাদের জীবন থেকে নেয়া। শুধু দর্শক, আজকে আমাদের এই আয়োজনে যিনি আছেন, তিনি জীবন থেকে নেয়া গল্পের এক মানুষ, আমাদের সকলের প্রিয় কিংবদন্তি বাংলা চলচ্চিত্রের সুজাতা আজিম। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? আছি ভালো। আমরা খুব ছোটোবেলায় আপনার ছবি দেখেই বড় হয়েছি এবং আপনার ছবির মধ্যে যে জীবনবোধ, আপনার যে অভিনয় কুশলতা এবং যেভাবে আপনি জীবনকে ও গল্পকে ফুটিয়ে তুলেছিলেন চলচ্চিত্রে, মানুষ খুব ব্যাপকভাবে আপনাকে চলচ্চিত্রে গ্রহণ করেছিল। এবং আমি একবার আপনার এক ছবি দেখে কেঁদেই ফেলেছিলাম, অশ্রু দিয়ে লেখা। এখনও মনে আছে। তখন আমি সম্ভবত ম্যাট্রিক পাস করেছি এরকম। এবং এই ছবিটি দেখার পর থেকে এখনও আমার স্মৃতিতে আছে। এখন সিনেমা দেখার সময় পাইনি, কিন্তু এখনও মনে আছে আপনাদের সেই জুটি, রাজ্জাক কবরী, সুজাতা আজিম, এগুলো আমরা দেখতাম, মনে থাকতো, মানুষ এগুলো নিয়ে গল্প করত। আপনার জীবনের প্রথম ছবি সম্ভবত ধারাপাত। ধারাপাত। এই ছবিতে আপনি কিভাবে এলেন? আমি একটু পিছনে যেতে চাই। আমার মা খুব সংস্কৃতিবানা মহিলা ছিলেন, জমিদারের বউ ছিলেন তো। আর আমি কিন্তু আগে হিন্দু ছিলাম আর কি। তো জমিদার বংশে হিন্দু ঘরের পরিবার, তারা তো একটু সংস্কৃতি হবে মনে হয়, এবং তারা খুবই অন্য ধরনের, লেখাপড়া, নাচ গান, নাটক থাকে। তো ওনার একটা ইচ্ছা ছিল যে তার 7 সন্তানের মধ্যে একটা সন্তান চলচ্চিত্রে যাক। তখন কিন্তু সুচিত্রা উত্তমের একটা ক্রেজ ছিল। সুচিত্রা উত্তমকে দেখে সব ছেলেরা উত্তমের মতন, মেয়েরা সুচিত্রা সেনের মতন চুল টুল আসলে এগুলো আর কি। তখন তো আমি ছোট আর কি। তো মা চাইতেন যে তার একটা মেয়ে কিংবা একটা ছেলে একটা সিনেমায় যাক। তো মার ইয়েতেই আমি সিনেমাতে আসি আর কি। তো 60 সালে একবার রাইট লেগেছিল আর কি। তখন আর কি আমাদের দেশ থেকে আমরা ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পর তখন আমরা যে বাসায় ভাড়া থাকতাম, তাকে দেখলো যে সে একটা নাটকের সাথে সম্পৃক্ত আর কি। তখন তাকে বললো যে বাবা আমার কথা বললো, আমি ছোটোবেলায় নাচতাম করতাম, নাটক করতাম না, নাচ করতাম আর কি। তা আমার মেয়েটাকে দেখো একটু নাটকে দিতে পারো কিনা। নিয়ারঞ্জন গুপ্তের মায়া মেঘো, তা আমজাদ ভাই ওটা ডাইরেক্টর ছিল এবং ওটাতে অভিনয় করেছিল। আমাকে দেখে সেখানে আমাকে নায়িকার চরিত্র দেয়। তখন সালাউদ্দিন মামা, আমি সালাউদ্দিন মামা বলি, ধারাপাতের পরিচালক, পরে রূপবানের পরিচালক, রূপবান ছবি পরিচালক ছিলেন। ওনার একটা মেয়ে দরকার ছিল ধারাপাতে, হাসান ইমাম ভাইয়ের বিপরীতে নায়িকা। তখন আমজাদ ভাই বললো যে একটা মেয়ে আছে নতুন, নাম তন্দ্রা মজুমদার, দেখতে পারে। তো উনি তখন নাটকটা দেখতে আসলেন। নাটকটা দেখতে এসে আমাকে পছন্দ করলেন। তারপরে আপনার টোটাল ছবি 300-রও বেশি হবে? 300-র উপরে হতে হবে, 300 এরকম হতে পারে আর কি। আপনারা কি কোনো ছবি করার আগে কাহিনী দেখতেন? আমার বক্তব্য হচ্ছে যে আমি সবসময় বলে আসছি, একটা কথাই বলে আসি সবসময়, যে আগে ছিল কাঁচা ঘর পাকা মাস্টার, আর এখন হচ্ছে পাকা ঘর কাঁচা মাস্টার। তো আগেকার আমি যেটা কৃতিত্ব দিব পরিচালকের উপরে, পরিচালকরা কিন্তু গল্প শোনাতেন। আচ্ছা।
বলতেন, আমরা তো শুনতামই, বলতো তুমি শোনো, তুমি গল্প না শুনতে তুমি বুঝবা কী করে যে তোমার এই চরিত্রটা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে কোথায় তোমার কাঁদতে হবে, কোথাতে হাসতে হবে। মানে পুরা আমি কৃতিত্বটা আমি পরিচালকরে দিব। যেমন আমাদের শুটিংয়ে ভাত খেতে দিত না পরিচালকরা, তারপরে ফ্যাট ফুডগুলো খেতে দিত না। এবং আমার এখনও কানে ভাসে কামাল আহমেদ অশ্রুদি লেখার কথা, যেটা বললেন আপনি। কামাল আহমেদ ভাই মাকে বলতেন, মাসিমা ও যেন রাত্রে দেবেন এতটুকু ভাত মেপে দেবেন যেন ভাত বেশি না খায়। খালি আমাকে না, তার সাথে যেসব কলাকুশলী ছিল কাজ করতো। এবং আমাকে বলতো, ব্যায়াম করেছিস আজকে? না ব্যায়াম করিস না, ব্যায়াম যদি না করিস তাহলে খাওয়া পাবি না। এই যে পরিচালকের যে শাসন এবং ভালোবাসা, এটাও কিন্তু দুর্দান্ত। তো আমরা কিন্তু যখন আমরা ছিলাম নায়িকা, তখন কিন্তু আমাদের কেউ মোটা বলে নাই, আমরা কিন্তু সেরকমই। আচ্ছা, আপনারা যখন বাইরে বেরোতো লোকজন তো দাঁড়িয়ে থাকতো দেখার জন্য, না অনেক? হ্যাঁ, কিন্তু ওই এখানে একটা কথা আছে যে পরিচালকরা আমাদের নিষেধ করতেন বাইরে বেরোতে। বলে তোমরা খুব ইম্পর্টেন্ট কাজ ছাড়া বাইরে বেরোবে না, কারণ বাইরে যদি বেরো তাহলে তোমাদের এই আকর্ষণটা কমে যাবে। মিডিয়ায় একটাই ছিল, সিনেমা তো করেছিল না, বিটিভি একটা ছিল, তখন তো মানুষ। আপনারা বিটিভিতে যেতেন? আমি তো বিটিভিতে নাটক করতাম, সিনেমাও করতাম একসাথে, দুটোই। তখন দুটোই খুব গণমাধ্যম হিসেবে দুটোই খুব ব্যাপকভাবে মানুষের কাছে পরিচিত। স্বাধীনতা যুদ্ধ নিয়ে কোনো ছবিতে কি আপনি কাজ করেছিলেন? আলোর মিছিলে আপনি করেছেন, যে ববিতা ছিল, এটা ববিতা ছিল। অসাধারণ একটা গান ছিল এখানে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে। ছবিটা আমি দেখেছি, খুব বেদনার ছবি। আপনি নিজের ছবি করতে গিয়ে কখনো কেঁদেছেন? সবসময় কেঁদে ফেলতেন? এখনো তাই। এটা হচ্ছে একটা না, আমাদের অভিনয় করতে করতে খালি আমি না, সবারই একটা প্র্যাকটিস হয়ে যায় যে এখানে আমাদের কাঁদতে হবে। সেখানে আমরা কান্নাটা আগে গ্লিসারিন দিয়ে হয়তো কাঁদতাম, তো এখনো যে যেমন কিছু কান্না আছে যে ওরকম লাগে না, ওরকম না, তখন গ্লিসারিন দিতে হয়। যখন যেটা লাগে না সেটা গ্লিসারিন আমরা দিই না, নিজেরাই কাজ। যেটা দেখি যে এটা গুরুত্বপূর্ণ চরিত্রর মানে অংশ, সেখানে আমরা নিজেরা চেষ্টা করি কান্নার। এমন কি হয়েছে যে আপনি অভিনয় করছেন এটা ভুলে গেছেন? সেই এমন চরিত্র যে আপনার অভিনয়, আপনি মনে হচ্ছে যে আপনি সত্যি একটা বাস্তব জগতে সেই কাজটা আপনি করছেন, এরকম হতো কখনো? কেটে কেটে শট নেই তো, ধরুন একটা শট ক্লোজ নিল, কেটে নিল, আবার হয়তো 2 শট নিল, কেটে নিল। এটা কিন্তু মনে হওয়ার জায়গা নেই, যায় না আর কি। এটা যদি নাটকে হয় তো আপনি তো অনেক নাটকও করেছেন। হ্যাঁ, যেমন আগে যেমন বিটিভিতে 1.5 ঘন্টা একসাথে হতো, তখন তো কাটা যেত না, হয়তো ডাইরেক্ট যেত আর কি। তখন ওটার মধ্যে হয়তো আমরা শিল্পীরা ওটার ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতাম আর কি। ফিল্মে আমরা যখন করি তখন অনেক শর্ট কাটতে হয়, এত শর্ট কাটে, ওই ক্লোজ আপ নেয়, আমার ক্লোজ আপ নিল, আবার আরেকজনের ক্লোজ আপ নিল, আবার 2 শট নিল, লাইট করতেছে এই। কিন্তু নাটকে এখন তো নাটকও কাটে আর কি, এডিট করে, নাটক এডিট করে এখন সিনেমার মতোই। হ্যাঁ, স্টেজে করলে তখন স্টেজটা হচ্ছে এটা তো কাটা। আপনার অভিনয় জীবনের সবচেয়ে, আপনি যদি স্টেজে শুরু করেছিলেন, তো এখন কি মনে হয় যে অভিনয় যদি সত্যিকার করতে হয় তাহলে স্টেজেই করতে হয়, এরকম কিছু কি? যে স্টেজটা করলে আমার মনে হয় শিল্পীদের যে জড়তাটা থাকে, ওই জড়তাটা ভেঙে যায়, কারণ এত শহ মানুষের সামনে দাঁড়িয়ে, হ্যাঁ সরাসরি মানে তাদের এক্সপ্রেশন, আমি একটা কাঁদছি দেখতেছি তার এক্সপ্রেশনটা কেমন, আমি হাসছি তার এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি আমি কেমন, রেজাল্টটা আর কি, সরাসরি, হ্যাঁ সরাসরি। তো আমার মনে হয় যে যারা যেখানে কাজ করুক, যদি স্টেজে কাজ করে তাহলে আমার মনে হয় এটা প্রাথমিক বিদ্যালয়ের মতন আর কি, যেটা ভালো। এরকম কোনো ছবির কথা মনে হয় যে এই ছবিতে আমি আমার সর্বশ্রেষ্ঠ অভিনয় গুণটা দেখাতে পেরেছিলাম, এরকম কোনো ছবি কি আপনার মনে পড়ে? যতগুলো ছবি করেছি আল্লাহর রহমতে সবগুলো সুপারহিট গিয়েছে আর কি। নসরুদি লেখা প্রতিনিধি, ক্যারেক্টার ভালো, প্রতিনিধি তুমি বড় ভাগ্যবতী, রুনা লাইলা, সাবিনা আসমি, তারপরে অবুঝ মন, রাখাল বন্ধু, তারপর জরিনা সুন্দরী, টাকার খেলা, এগুলো সবই তো। আচ্ছা, আপনার সব ছবি রিলিজ হলে আপনারা গোপনে দেখতে যেতেন না?
না, আমরা আমরা যেন যেতে না পারি, যার জন্য পরিচালক করতো কি আমাদের ছবি দেখিয়ে দিই, দেখিয়ে দিতে। হ্যাঁ তুমি দেখো। তখন কি এরকম মতো আত্মসমালোচনা, যেখানে আমি একটু ভুল করছি আর একটু ভালো করতে পারতাম, এই জায়গাটা এরকম করা উচিত ছিল, এরকম মনে হতো? এরকম মনে হতো, কিন্তু আমি আপনাকে একটু আগেই বলেছি যে আগেকার পরিচালকটা এমন ছিলেন যে ভুল কোথায় তারাই ঠিক করে দিতেন আর কি। ভুল হওয়াটা হয়তো ছিল না, তবু তো নিজের মনে একটা থাকে। অনেক সময় হতো যে আমি হয়তো এখানে একটু বেশি কাটলে হয়তো ভালো হতো। আপনার জীবনে তো অনেক নায়িকা এসছে আপা, এর মধ্যে আজিম ভাইকে কেন পছন্দ করলেন? পছন্দ করে না করাটা উপরালার হাতে আর কি। বলে না বিয়েটা জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। হ্যাঁ, তো পছন্দ তারও হলো, আমারও হলো, হয়ে গেল। তো বিয়ে কি চলচ্চিত্রের নায়িকাদের ক্যারিয়ারে কোনো আঘাত করে? বিয়ের পর তো আমার অশ্রু দিলে খাওয়া বুঝমন আঘাত করেনি? করেনি। অনেক আমি টেলিভিশনে ছোট পর্দায় যখন করেছি তখন আমি ফিল্মে আমার বইয়ের সুপারহিট গেছে। আপনাদের সময় যে পারিশ্রমিক আপনারা পেতেন ছবি করে, সেই পারিশ্রমিক দিয়ে তো একটা ভালো জীবনযাপন করা যেত। তখন একটা প্রফেশন হিসাবে নিতে পারতো নায়িকারা। তখন তো ছবি ছাড়া তো কিছু ছিল না, এই সিনেমা হলে যেত সবাই। এখন তো অনেক চ্যানেল হয়ে গেছে, এখন এটা প্রফেশনাল হিসাবে নিতে পারে কিনা। আচ্ছা, এখন যারা অভিনয় করছে আপা, তাদের সম্পর্কে আপনার কি ধারণা, যে তারা কি শুধুমাত্র বাণিজ্যিক কারণেই করছে, না তার একটা সামাজিক দায় আছে? ছবি, একটা চলচ্চিত্রের অভিনেত্রী সমাজে যে কাহিনীটা সে রূপায়ণ করছে, যার মধ্যে তার চারিত্রিক জিনিসটা, বৈশিষ্ট্যটা ফুটে উঠছে, সেইটাকে সে গুরুত্ব দিচ্ছে এখনকার অভিনেত্রীরা, নাকি তারা তাদের বাণিজ্যিক যেটা পারিশ্রমিক পাবে, অভিনয় করে গ্ল্যামার হবে, এগুলো দেখছে? কোনটা? দেখেন, যদি তারা পারিশ্রমিকের পুরে জোর দিত তাহলে তো, আমি সব ছবি দেখি নাই, তাহলে তারা এই সুপারহিট ছবি হতো না। আমি সেন্সর বোর্ডেও ছিলাম, কিছু কিছু ছবি তো খুবই ভালো, আর কিছু কিছু ছবি হয়তো ভালো না, সবই যে ভালো হবে এমন তো না। তবে এখানে শিল্পীর চাইতে আমার মনে হয় পরিচালকের দায়িত্বটা বেশি, যে অভিনয় বের করে আনা একটা শিল্পীর থেকে, এটা একটা পরিচালকের দায়িত্ব। আমার মনে হয় এখানে প্রাধান্য দেয় বেশি। তো এখন শুনি যে কথা শুনে না, ও কথা শুনে না, তো এগুলো আপনাদের শোনা ছিল না? আপনারা তো পরিচালকদের অনেক সমীহ করতেন, ভয় পেতেন। পরিচালক আর তখন প্রডিউসাররা সেটে আসতো না, এবং যখন আসতো হয়তো গান টান থাকলে, প্রডিউসাররা যখন সেটে আসতো মনে হতো কি ঈদ আর কি, সব সেট টেট পরিষ্কার টরিষ্কার, মানে ওনারা আসতেন একবার কি দুইবার, সমস্ত পরিচালক বেসিক একটা ফিল্ম হতো তখন। আপনার প্রিয় নায়ককে? কি বাংলা ছবির? হ্যাঁ, হতে পারে ভারত বাংলাদেশ মিলিয়ে আপনার প্রিয় নায়ক। বাংলাদেশ তো রাজ্জাকার আজিম সাহেব, আর আলমগীরেরও তো পরে আসে, আর বোম্বের হচ্ছে ধর্মেন্দ্র ছিল, অমিতাভ বচ্চন, এখনো তার, আর ইন্ডিয়ার হচ্ছে উত্তম কুমার। আচ্ছা, এরকম কি হয়তো? আমি একটা প্রশ্ন আপনার কাছে করব, তারপর আমি বিরতিতে যাব। সেটা হচ্ছে যে আজিম বড় না রাজ্জাক বড়, কিংবা ধরেন আরও যারা নায়ক ছিল, একজন বড় না আরেকজন বড়, এই নায়িকা বড় না ওই বড়, এরকম তর্ক তো কিন্তু হতো, আমি দেখছি সব জায়গায় হতো। চল, এই প্রতিযোগিতাটা কি ছিল এফডিসিতে? এটা আমি শুনবো আপনার কাছে উত্তর ঘুরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। ফিরছি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পী, অভিনেত্রী, আমাদের সকলের প্রিয় সুজাতা আজিম আপা। এই যে প্রশ্নটা করেছিলাম বিরতিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে একটা প্রতিযোগিতা ছিল কিনা, কে বড়? আপনাদের মধ্যে এরকম একটা ভাবটাব নিতেন কিনা আপনারা? শুনেন, কে বড় বলতে গেলে আমাদের সময় কম্পিটিশন ছিল, আমি এর চেয়ে ভালো করব, অমুকের চেয়ে ভালো করব, এটা কিন্তু ছিল। কিন্তু আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। সাবানা আমার গলা জড়িয়ে ধরিয়েছে, আমিও সুচন্দার গলা জড়িয়ে ধরিয়েছি,
কিন্তু আমাদের ভিতরে ছিল যে ওর চেয়ে ভালো করতে হবে, হ্যাঁ হ্যাঁ এই কম্পিটিশনটা তো থাকতেই হবে। আর রাজ্জাক আজিম সাহেবকে বড় ভাই হিসেবে খুবই মানত। মানতো। আর আপনারা জানেন কি না জানি না, আমার আমার বাসায় তখন মাসের মধ্যে একবার দুইবার ফাংশন হতো, আচ্ছা, পার্টি হতো আর কি। তো রাজ্জাক হতে বললো যে আজিম ভাই খাবো আমি, এরকম কি খাবে? এই যে আরম্ভ হলো রাত্রে আর রাজা খাওয়া। কি খেতে পছন্দ করতেন রাজাক ভাই? আমরা তো সবই করতাম আর কি, খাসির মাংস, গরুর মাংস, মুরগি, পোলাও, ভাত আমি রান্না করতাম, বাবুর্চি ছিল, রান্না আমি করতাম। আমরা যতদূর জানি আপনারা খুব হ্যাপি কাপল, সাংসারিক জীবনে আজিম ভাই খুবই একজন সজ্জন মানুষ, আপনাকে খুব মানে সম্মান করতেন এবং মানে স্ত্রীকে যে সম্মানটা করার সেটা তিনি করতেন যতদূর শুনেছি। অবশ্যই সবাই করে, খালি আজিম সাহেব কেন, যার যার স্ত্রীকে তো সম্মান করা এটা তো একটা স্বামীর দায়িত্ব। আজিম ভাইয়ের ফ্যামিলি তো শুনেছি বেশ রিচ ফ্যামিলি ছিল, তারা কি আমার ভালো? শ্বশুর জজ ছিলেন আর কি। তো আপনাদের বিয়েটা উনি মেনে নিয়েছিলেন? আমার শ্বশুর তো আমাকে দেখে তারপরে পছন্দ করে মাকে বলছিলেন নাকি, মা আজিম সাহেবকে বলছিলেন যে আমি মেয়ে দেবো কিন্তু তোমার হাতে দেব না, তোমার বাবার হাতে। তোমার আব্বাকে নিয়ে আসবা, তোমার আব্বা এসে। তো উনি আসছেন, উনি পছন্দ করছেন এবং এবং হ্যাপিলি পছন্দ করেছেন উনি। এই যে ছেলে পছন্দ করেছে বলে বাপ মেনে নিয়েছে তা না, তা ওটা না, মানে আমার শ্বশুর আমাকে খুবই ভালোবাসতেন, বাহ। খুবই ভালোবাসতেন। আপনার শাশুড়ি কি তখন বেঁচে ছিলেন? হ্যাঁ, শাশুড়ি শাশুড়ি কনজারভেটিভ ছিলেন, কিন্তু উনিও মেনে নিয়েছিলেন। মেনে তো একদিকে মেনে নিলে তো হবে না, দুই দিকে, সেটা মুসলিম আর হিন্দু বলেন। আমি যদি একটা মুসলমানের ঘরে একটা মুসলমান মেয়ে গেলে তাকে মানিয়ে নিতে হবে, হ্যাঁ, তাকে বুদ্ধি দিয়ে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, এবং ওই ফ্যামিলিটাকেও মেয়েটাকে মেনে নিতে হবে। আমি মেনে নিলাম আর ওরা মানলো না, এটা তো হবে না। যদি দুইজনকে সমঝোতা আসছে, সে ফ্যামিলিটা হ্যাপি হবে। আপনি তো সারাদিন চলচ্চিত্রে ব্যস্ত থাকতেন, তা শাশুড়ি বলতো না যে সারাদিন তো বউ ব্যস্ত থাকে, আমাদের সময় দেয় না, এরকম করতো না? না, আমি তো আর সারাদিন আর সারা রাত তো শুটিং করতাম না। শুটিং করেছি এক নাগারে, তখন শুটিং থাকে আপনাদের না। রাত কটা পর্যন্ত শুটিং হতো তখন? তখন তো 2 শিফট ছিল, 6টা 10টা 6টা। তো আর ম্যাক্সিমাম যখন বেশি শুটিং থাকতো তখন আমি মায়ের বাসায় চলে আসতাম। আচ্ছা, কারণ রাত্রে হয়তো কোনো সময় 2টোর সময়, কোথাও 3টের সময় আমাকে বাসায় যেতে হতো। আমার এফডিসির সাথে আমার মার বাসা ছিল, তো আজিম সাহেব আমাকে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিত। আমি এখানে 3 দিন হোক 7 দিন হোক শুটিং করে তারপরে চলে যেতাম। সেই সময়টার কথা এখন মনে হলে খুব আনন্দ লাগে, নাকি মনে হয় ওই জীবনটা ভালো ছিল না, এখন ফিরে দেখতে ইচ্ছে করে, যেতে ইচ্ছে করে ফিরে ওই জায়গায়? বাচ্চা বয়সে যেতে কে না ভালোবাসে, যে মায়ের আদর এটা ওটা। ধরেন এখন আমার কেন, সবারই মনে হবে যে মার উপরে আমরা অনেক সময় জিদ করেছি, অনেক সময় রাগ করেছি, অনেক সময় মায়ের কথা শুনি নাই। এটা আমি কেন, একটা প্রতিটা সন্তানও সন্তান বলতে পারবে না যে আমি একদম শুনেছি। সঙ্গে গ্যাঞ্জাম করে না, এরকম। গ্যাঞ্জাম করে এইগুলো মনে হয় যে এখন যদি আমরা ফিরে যাই তাহলে হয়তো মা যদি থাকে তখন মার সাথে আমি আর এগুলো এরকম করবো না, করবো না, সেই সুযোগ আমরা সেই পাবো সুযোগ না। আর পাবো না। আপনি বিখ্যাত হলেন চলচ্চিত্রে, এত বড় অভিনেত্রী হলেন, এটা আমার মায়ের জন্য। আপনার মা কি দেখে যেতে পেরেছেন? হ্যাঁ, প্রাউড ফিল করতেন যে আমার মেয়ে? তো আজিম সাহেবের সাথে যখন বিয়ে, তখন তো আমি তো প্রায় একটু টপেই ছিলাম। তো মা, আপনার বাবা? আমার যখন 6 মাস তো না বাবা মারা যান। আপনার চেহারাটা কি কিছুটা বাবার মতো নাকি মায়ের মতো? আমি মায়ের মতন কিছু। মায়ের মতো ছবিটা। আপনি কি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন না শহরে? কুষ্টিয়া গ্রাম না, ওটা মফস্বল টাউন। আপনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, আজীবন সম্মাননা পেয়েছেন। একজন অভিনেত্রী হিসাবে আপনার যা যা পাওয়ার অনেকটাই আপনি পেয়েছেন। এখন আপনার কি মনে হয় যে আরও কিছু আমি পেতে পারতাম যেটা আমি পাইনি? এটা আরও আগে পেতাম। তখন তো পাকিস্তান আমলে তো তখন আমাদের কোনো অ্যাওয়ার্ড ছিল না। অসুদি লেখা বললেন, যদি এটা দেখাতো তাহলে হয়তো এটার মধ্যে একটা অ্যাওয়ার্ড পেতাম। সেই অবুঝমন হয়তো হয় আমি পেতাম, নাহলে সাবানা পেত। এটা তো তখন তো দুইজনের অভিনয় তো দুর্দান্ত ছিল। হ্যাঁ, সুযোগ তো তখন ছিল না আর কি। সাংস্কৃতিক জগতে, চলচ্চিত্র জগতে আপনি কি কাজ করতে চান? পরিচালনা করতে গেলে তো লগ্নির দরকার হয়, টাকার দরকার, প্রডিউসার দরকার হয়। সেটা তো একটা বিরাট ব্যাপার। ধরুন যে কেউ আপনাকে প্রডিউসার হিসাবে সেটা করলো, তখন আপনি কি ছবি তৈরি করবেন? আমি ছবি তৈরি করব একদম পারিবারিক, যেটা মানুষের মনকে
দোলা দিবে। আপনি দেশের বাইরে গেছেন কখনো প্রবাস? হ্যাঁ, কোন কোন দেশে ঘুরেছেন? তাসখান ফিল্ম film ফেস্টিভ্যালেরও festival তখন গেছেন। গেলাম, মস্কোতে গেলাম, কোপেনহেগেনে গেছি, ডেনমার্কে গেছি, পাকিস্তানে গেছি। কোন দেশ ভালো লেগেছিল? আমার না সব দেশ ভালো লাগে, কারণ ভালো লাগে সব দেশে গাছপালা আছে, এক একটা দেশের গাছ এক এক রকমের না? এক এক রকমের। এটা বিস্ময়কর। তো আমার কাছে না অনেকে বলে এই দেশটা আমার খুব সুন্দর লাগলো, আমেরিকা ভালো লাগলো, লন্ডন। আমার কাছে সেরকম না, মানে আমার কাছে মনে হয় ওই গাছ অন্যরকম, মানুষ অন্যরকম, রাস্তাটা অন্যরকম। তো আমার কাছে না সবই ভালো লাগে। কোপেনহেগেনে গেছি, সেখানে দেখি যে সব একই প্যাটার্নের বাড়ি, বড় বড় গাছ, পাতাগুলো হলুদ, নিচে পড়ে রয়েছে, বাতাসে উঠছে, কি সুন্দর লাগছে, হ্যাঁ। উড়ে উড়ে যাচ্ছে। আর সব সাইকেল, যেন মানে পরিবেশটা দূষণ না হয় এই জন্যে। যারা স্কুলে যাচ্ছে সাইকেলে, যারা অফিসে যাচ্ছে সাইকেলে, আমরা ভাসুরও সাইকেলে। এফডিসির সামনে অনেক লোকজন দাঁড়িয়ে থাকতো আপনাদের দেখার জন্য। হ্যাঁ, তখন তো এফডিসিতে তো এরকম, এখন যেমন লোকজন ঢোকে তখন তো এরকম লোকজন ঢুকতে বুঝতে পারতো না। পারতো না, সব বাইরে দাঁড়িয়ে থাকতো, কখন আপনারা ঢুকবেন এক নজর দেখবে এরকম হ্যাঁ, না? দারোয়ান ঢুকতেই দিবে না, দিতই না দারোয়ান ঢুকতে। আপনি কি কবিতা পড়তেন? কবিতা না পড়লে তো পরিচালকরা ধমক দিত। কবিতা মেঘনাদ বধ কাব্য, তারপরে রবীন্দ্রনাথ, এখন তো আমি কয়েকজনকে বলছি, আর এখন তো বেশি যাওয়া হয় না, যে শরৎচন্দ্র যদি তোমরা না পড়ো তাহলে তোমরা রোমান্টিক কিছু শিখতে পারবে না। একদম সত্যি, জীবনটা দেখা, শরৎচন্দ্র খুঁটে খুঁটে দেখায় জীবনটা কেমন, তাই না? এই শরৎচন্দ্র বই ধরা মানে ভিতরে ঢুকে যাওয়া। একদম মেজদি, বড়দি, এইসব বইগুলো একদম পরিবারের। হ্যাঁ, আমি মানে যতটা বই পড়েছি, মানে পাতা উল্টানো মানে চলে যাওয়া সেই দেশে। একদম সেই দেশ, সেই সমাজ, সেই পরিবার, হ্যাঁ। চরিত্রগুলোকে কি নিখুঁতভাবে তুলে নিয়ে এসছেন। শরৎচন্দ্র প্রভাবিত করেছে তার সময়ের অনেক মানুষকে, এখনো করে, এখনো করে। আপনার প্রিয় কবিকে? প্রিয় কবি তো অনেক আছে, রবি ঠাকুর আছেন, নজরুল? নজরুল, উনি তো দুজনেই তো আছেন আর কি। আপনার কি আর লেখালেখি করার কোনো ইচ্ছা আছে? বই লিখবেন আরো? এখন তো বই লিখতে আপনার চাচ্ছে জীবনীটা, কয়জন। আত্মজীবনীটা জীবনী তো বেরিয়ে বেরিয়ে গেছে, গেছে। আর কোনো মানে ওখানেই শেষ? হ্যাঁ, তো এখন আর সেরকম ইয়েও পাই না। আর প্রকাশনী থেকে আমার বই চেয়েছে আর কি, তো আমি দিব করে দিই নাই। দেন, আবার দেন। বই লেখেন, পরিচালনা করেন, কাজের মধ্যে থাকেন, সেটা আমরা চাই। আপনার মানে এই যে বর্ণাঢ্য জীবন, সেটা আপনি যেটা চেয়েছেন স্রষ্টার কাছে, যে আপনার সব কিছু শেষ যেন সুন্দর হয়, এটা আমরাও আশা করি যে আপনি যেন ভালো থাকেন। আমাদের এই অনুষ্ঠানে যে আপনি আজকে এসছেন, মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে, সেটার জন্য আপনার কাছে আমরা খুব কৃতজ্ঞ। আপনি ভালো থাকবেন অনেক দিন, যতদিন আল্লাহ আপনাকে রাখে, এবং সুস্থ থাকবেন সেটা কামনা করি। আমরা আপনাকে খুব পছন্দ করি, এবং আপনি খুব একদম সম্ভ্রান্ত ভালো মানুষ বলতে যা বোঝায়, আমাদের সেই জায়গাটা আপনি থাকুন, আমাদের সবার মনের মণিকোঠায়। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে ছিলেন আমাদের খুব শ্রদ্ধার একজন অভিনেত্রী, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পী, যাদের হাত দিয়ে বাংলা চলচ্চিত্রে একটা উচ্চ শিখরে গিয়েছিল এবং এদেশের অসংখ্য দর্শক তৈরি করতে পেরেছিল। সিনেমা হলগুলো থাকতো হাউসফুল, তখন বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এই চলচ্চিত্র। সেই জায়গায় তারা কাজ করেছিলেন, আপ্রাণ চেষ্টা করেছিলেন যে চলচ্চিত্র জগৎটা যেন সমৃদ্ধ হয়। যতটা সম্মান তাকে দেয়ার, হয়তো ততটাই জাতি তাকে দিতে পারেনি, কিন্তু যতটুকু দিয়েছে তাতেই তো তিনি কৃতজ্ঞ মানুষের কাছে। তিনি সবচেয়ে বড় কৃতজ্ঞ তাদের কাছে, যেটা তিনি বললেন, মানুষের ভালোবাসার কাছে, দর্শকদের কাছে। প্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।